তো বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে কিন্তু আর্টিকেল এবং প্রিপজিশন নিয়ে আলোচনা করব। তো ফুল কনসেপ্ট বোঝার জন্য তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, ঠিক আছে? তোমাদের যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা উভয়ের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা জানো যে তোমাদের যে গ্রামার পোর্শন রয়েছে সেখানে কিন্তু আর্টিকেল প্রিপজিশন থাকে। তো আজকে মেনলি তোমাদের আর্টিকেলে কিন্তু সমস্যা হয় না, মানে এ এন্ড দি সেটাতে কোনো সমস্যা সাধারণত হয় না। তোমাদের যে সমস্যা হয় সেটা হচ্ছে প্রিপজিশন, মানে অন, ইন, আন্ডার এগুলো কোথায় বসবে তোমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে গুলিয়ে ফেলো। তো আজকে এই ভিডিওটিতে আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি যেভাবে আজকে আমি বোঝাবো তোমরা অবশ্যই বুঝতে পারবে। খুবই সহজ সরল ভাষায় আমি এক্সাম্পল দিয়ে দিয়ে বোঝাবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, একটু স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে? খুবই সহজ। প্রিপজিশন এমন কোনো কঠিন জিনিস না, ঠিক আছে? দেখো, প্রিপজিশন হচ্ছে একটা শব্দ, বাংলাতে যদি বলা হয় এটা সম্বন্ধসূচক অব্যয়, ঠিক আছে? তো প্রিপজিশনকে তোমরা সহজভাবে দেখো যে এটা একটা শব্দ যেটা বাক্যে বসে, ঠিক আছে? এবং বাক্যে একটা শব্দের সঙ্গে অন্য শব্দের বা একটা পদের সঙ্গে অন্য সব পদের একটা সম্বন্ধকে বুঝিয়ে দেয়, ঠিক আছে? কোথায় বসে? নাউন এবং প্রোনাউনের ঠিক আগে বসে, ঠিক আছে? উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। আর প্রিপজিশন শব্দটার মধ্যে দেখো একটা মজার বিষয় রয়েছে, সেটা হচ্ছে প্রিপজিশনটা দেখো প্রিপোজিশন, ঠিক আছে? এই যে প্রি মানে আগে, পজিশন মানে জায়গা, তার মানে আগে বসবে, ঠিক আছে? জায়গাটা কোথায়? আগে। কার আগে? নাউন অথবা প্রোনাউন, ঠিক আছে? তাহলে নাউন অথবা প্রোনাউনের আগে বসবে। নাউন মানে কি? নামপদ। আর বিশেষ সর্বনাম পদ। প্রোনাউন মানে তোমরা জানো, মানে নাম হচ্ছে যেমন ধরো বই, খাতা, রাম, শ্যাম, এগুলো হচ্ছে নাউন। প্রোনাউন হচ্ছে সে, তিনি, আমি, তুমি, এগুলো হচ্ছে প্রোনাউন, তোমরা জানো। তাহলে এগুলো ঠিক আগে বসে, ঠিক আছে, কি করে? ওই বাক্যের মধ্যে যে অন্য পদগুলো রয়েছে তাদের মধ্যে সম্বন্ধ প্রকাশ করে। সহজভাবে বুঝতে গেলে ধরো আমি বললাম দ্য বুক ইজ অন দ্য টেবিল, অন দ্য টেবিল। তো এখানে করে দেখো, ভালো করে খেয়াল করলে এখানে করে অন হচ্ছে কি? অন হচ্ছে প্রিপজিশন। তাহলে আমি বললাম যে বইটা টেবিলের উপরে রয়েছে, ঠিক আছে? বইটা টেবিলের উপরে আছে। তাহলে এখানে দেখো দ্য বুক, এটা কি? নাউন। আর এখানে দ্য টেবিল, এটাও কিন্তু নাউন, ঠিক আছে? তাহলে নাউনের সঙ্গে নাউনের সম্পর্কটা আমার বোঝানো। বই, দা বই একটা বইকে বোঝাচ্ছে, আর টেবিল বোঝাচ্ছে। তো এর মধ্যে আমি কিছু একটা বলতে চাইছি, কি বলছি? যে বইটা টেবিলের উপরে। তাহলে সম্বন্ধটা কি করলো? রিলেশনটা বোঝালো এখানে। আবার যদি বলি যে আই অ্যাম গোয়িং টু স্কুল, দেখো এই বাক্যটাতে যে টু রয়েছে, এখানে করে আই কি? আই হচ্ছে প্রোনাউন, তোমরা জানো, প্রোনাউন। আর এখানে করে দেখো স্কুল, স্কুলটা কি? নাউন। তাহলে এখানে করে খেয়াল করো, প্রোনাউন আর নাউনের মধ্যে কিন্তু সম্পর্ক বুঝিয়েছে। এখানে নাউনে নাউনের সম্পর্ক বুঝিয়েছে, এখানে প্রোনাউন আর নাউনের সম্পর্ক বুঝিয়েছে, ঠিক আছে? তো এই যে টু, এটা হচ্ছে এখানে তাহলে প্রিপজিশন। তাহলে বোঝা গেল প্রিপজিশন হচ্ছে বাক্যে দুটো পদের মধ্যে, ঠিক আছে, বা নাউন প্রোনাউন বা নাউনে নাউনে প্রোনাউন প্রোনাউন এর মধ্যে সম্পর্কটাকে বোঝাবে। বোঝা গেল? তো চলো এরপরে যে প্রিপজিশন গুলো রয়েছে যেমন অন, ইন, অ্যাট, আন্ডার, ঠিক আছে, সিন্স, ফর, এইগুলো কোন জায়গায় বসে সেগুলো আজকে আমরা জানবো। তো ফার্স্ট যে প্রিপজিশনটা আমরা জানবো সেটা হচ্ছে অন, ঠিক আছে? তো অন কোন কোন জায়গায় বসে, ঠিক আছে? তো ফার্স্টে দেখো, অন হচ্ছে অন বসে কোন জিনিসের উপরে বোঝাতে, ঠিক আছে? কিন্তু সেই উপরে যখন হবে সেটা কিন্তু অবশ্যই স্পর্শ করে থাকবে। ধরো আমি যদি বলি যে এই পেনটা ধরো আমার হাতের উপরে রয়েছে, ঠিক আছে? তাহলে পেনটা কি হাতের সঙ্গে স্পর্শ করে রয়েছে। তাহলে আমি যদি বলি দ্য পেন ইজ অন মাই হ্যান্ড, তার মানে পেনটা আমার হাতের উপরে রয়েছে। তাহলে এই যে ওয়ানটা উপরে বোঝাতে ব্যবহার হয়, ঠিক আছে? কিন্তু সেটা কি হবে? স্পর্শ করে থাকবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? স্পর্শ করে থাকবে। একটা উদাহরণ দিই, দ্য বুক ইজ অন দ্য টেবিল, ঠিক আছে? অন দ্য টেবিল। তাহলে এই যে দেখো এখানে অন আমি প্রিপজিশন ব্যবহার করলাম। তাহলে বইটা কোথায় রয়েছে? টেবিলের উপরে রয়েছে, অর্থাৎ টেবিলের উপরে বইটা কিন্তু স্পর্শ করে রয়েছে। এবার এই অনের সঙ্গে আমি যদি একটা রিলেট করি, ঠিক আছে, তাহলে দেখবে আরেকটা প্রিপজিশন আমরা পাবো, ওটা হচ্ছে ওভার, ঠিক আছে? এটাও মানে কিন্তু উপরে। আবার একটা পাবো অ্যাবাভ, তোমরা জানো অ্যাবাভ, এটা মানে কি? এটা মানে উপরে। তাহলে পার্থক্য কি করে করবে? এই যে ওভারটা রয়েছে সেটা মনে রাখবে অনের মানে উপরে, এটা কিন্তু এটা স্পর্শ করে থাকবে না। অনে যেমন স্পর্শ করে থাকছে, ওভারে স্পর্শ করে থাকবে না। যদি আমি একটা এক্সাম্পল দিই তাহলে তোমরা বুঝতে পারবে। যদি বলি ধরো দ্য বার্ড ফ্লু ওভার হিজ হেড, তাহলে এটার মানে কি দাঁড়ালো? এই যে ওভার আমি প্রিপজিশন ব্যবহার করলাম, যে পাখিটা উড়ে গেল ওভার হিজ হেড, তার মাথার উপর দিয়ে। তাহলে মাথার উপর দিয়ে গেল, মাথাতে কিন্তু টাচ না করে, স্পর্শ না করে। তাহলে এই যে উপর দিয়ে গেল, মাথার উপর দিয়ে, এটা বোঝানোর জন্য ওভার ব্যবহার করলাম, ঠিক আছে? তাহলে এটা উপরে স্পর্শ কি হবে? করবে না, ঠিক আছে? স্পর্শ করে থাকবে না, স্পর্শ করবে না। কিন্তু এই যে অ্যাবাভ রয়েছে দেখো, এইটাও কিন্তু উপরে, কিন্তু এটা কি? এটা হচ্ছে মনে রাখবে অনেক উপরে যদি বোঝায়, ঠিক আছে, মানে ওভারেরও অনেক উপরে যদি বোঝায় তাহলে কিন্তু
আমাদের এই অ্যাবাব ব্যবহার করতে হবে। এক্সাম্পল দিলে বুঝতে পারবে। ধরো বললাম যে সূর্য আমাদের মাথার উপরে কিরণ দিচ্ছে, তাহলে সূর্য কি অনেক উপরে কিরণ দিচ্ছে, তাহলে কিন্তু অ্যাবাব বসবে। এক্সাম্পল দেখে নাও, দ্য সান ইজ শাইনিং অ্যাবাব আওয়ার হেড। তাহলে এখানে দেখো যে অ্যাবাব শব্দটা আমি ব্যবহার করলাম প্রিপজিশনটা, ঠিক আছে। তাহলে কি বোঝাতে, যে সূর্য আমাদের মাথার উপরে কিরণ দিচ্ছে। তাহলে এখানে পার্থক্যটা ভালো করে বুঝে নাও, যে অনটা হচ্ছে কোনো জিনিসের উপরে যদি থাকে সেটা স্পর্শ করে থাকে তাহলে অন। দ্য পেন ইজ, আর একটা যদি উদাহরণ দিই, দ্য পেন ইজ অন মাই হ্যান্ড, তার মানে আমার হাতের উপরে পেনটা রয়েছে, তার মানে এইভাবে স্পর্শ করে রয়েছে, ঠিক আছে। পার্থক্যটা বুঝতে পারলে। যদি বলি যে ওভার কোথায় বসবে, ঠিক আছে, ওভার মানে উপরে, তাহলে দ্য বার্ড ফ্লু ওভার হিজ হেড, তার মাথার উপর দিয়ে পাখিটা উড়ে গেল। তাহলে এই উপর বোঝাতে অনেকটাই উপর কিন্তু এটা, কিন্তু তার থেকেও অ্যাবাভ হচ্ছে আরো অনেক উপরে যদি বোঝায়, যেমন ধরো দ্য সান, তাহলে সূর্য তোমরা জানো যে অনেক উপরে রয়েছে, ঠিক আছে। তো সেটার ক্ষেত্রে বোঝানোর জন্য কিন্তু অ্যাবাভ ব্যবহার হয়। বোঝা গেল অনের ব্যবহার আর ওভারের ব্যবহার এবং অ্যাবাভের ব্যবহার, কোনোদিন আশা করি তোমরা ভুলবে না। তো চলো এর পরের প্রিপজিশন গুলো কি কি রয়েছে সেগুলো আমরা পরপর জেনে নিই। তো বন্ধুরা এরপরে আমরা শিখবো অ্যাট, তারপরে হচ্ছে ইন এবং হচ্ছে ইনটু। এই প্রিপজিশন গুলো কোথায় বসে তোমরা জানো, এগুলো কিন্তু পরীক্ষাতে থাকে, এই প্রিপজিশনের খুব ব্যবহার হয়। তো অ্যাট কোথায় বসে, ইন কোথায় বসে, ইনটু কোথায় বসে। তো মনে রাখবে যে অ্যাট বললাম এটা হচ্ছে, মনে রাখবে ছোট শহর, ঠিক আছে, ছোট শহর বা গ্রাম, এটা কিন্তু ব্যবহারের জন্য অ্যাট ব্যবহার হয়, বোঝানোর জন্য, ঠিক আছে। তারপরে হচ্ছে ইন, ইন কোথায় বসে বন্ধুরা, ইন হচ্ছে যদি সেটা বড় শহর হয়, কি বললাম, বড় শহর অথবা দেশের নাম হয়, তাহলে কিন্তু ইন বসবে, ঠিক আছে। তো এই দুটোর আগে উদাহরণ দেখে নি। তো দেখো ফার্স্টে যেটা বললাম যে ছোট শহর বা গ্রাম বোঝালে অ্যাট বসবে, কেমন, ধরো বললাম যে হি লিভস অ্যাট রাজদরপাড়া, ঠিক আছে। এই যে রাজদরপাড়া এটা একটা গ্রামের নাম, ঠিক আছে, তার জন্য কি কি বসেছে এখানে, অ্যাট বসেছে। আবার যদি বলি যে হি লিভস অ্যাট বহরমপুর, তো দেখো বহরমপুরটাও কিন্তু একটা শহর, ঠিক আছে, এটা কিন্তু গ্রাম না, এটা যদি গ্রাম বলে অ্যাড বসলো, এটা কিন্তু শহর, কিন্তু শহরটা ছোট। যদি ছোট শহর হয় তাহলে কি বসবে, অ্যাড বসবে। আর যদি সেটা বড় শহর হয় তাহলে কি বসবে বন্ধুরা, ইন বসবে। ধরো বললাম হি লিভস ইন কলকাতা, বোঝা গেল। তাহলে এখানে করে কিন্তু কলকাতাটা একটা বড় শহর, তার জন্য কিন্তু ইন বসছে। আবার যদি বলি যে কোন একটা দেশের নাম, সেখানে কিন্তু উই লিভ ইন ইন্ডিয়া, তাহলে আমরা ভারতে বাস করি, তাহলে ভারত দেশের আগে কি বসলো, ইন বসলো। আচ্ছা আর একটা কথা তোমাদেরকে এখানে বলে দিই, যদি এইগুলো এই জায়গার নাম না করে, ঠিক আছে, শুধু জায়গাটার উল্লেখ করা থাকে, কেমন ধরো বললাম, কথা একটু অন্যরকম হলো শুনতে, উদাহরণ দিলে বুঝতে পারবে। ধরো জায়গাটার নাম হচ্ছে রাজদরপাড়া, কিসের নাম, গ্রামের নাম, তো ওই গ্রাম ধরো ব্যবহার হলো পরীক্ষাতে। ধরো এরকম বললাম যে হি লিভস ড্যাশ এ ভিলেজ, তাহলে এখানে দেখো ভিলেজ যেটা রয়েছে গ্রাম, তো গ্রামটার নাম দেয়নি, যেমন ধর এখানে বলেছি রাজদরপাড়া, তো নাম না দিয়ে ভিলেজ শব্দটা ডাইরেক্ট বসেছে, তখন কিন্তু কি হবে, অ্যাড বসবে না, তখন ইন বসবে, মনে রাখবে, ঠিক আছে। তাহলে হি লিভস ইন এ ভিলেজ হয়ে যাবে, ঠিক আছে। সেম ভাবে সিটি টাউনের ক্ষেত্রে কিন্তু ইন ব্যবহার হবে, তাহলে হি লিভস ড্যাশ এ সিটি, অথবা ধরো বলো ড্যাশ এ টাউন, কি ব্যবহার হবে, দুটোতে কিন্তু ইন ব্যবহার হবে, ইন এ সিটি বা ইন এ টাউন, বোঝা গেল। তাহলে ইন এর ব্যবহারগুলো কোথায় কোথায় বসছে। আচ্ছা এরপরে এই অ্যাট, কিন্তু এই অ্যাট আবার টাইম বোঝাতে ব্যবহার হয়, ঠিক আছে, বললাম কি টাইম বোঝাতে, উদাহরণ দিলে বুঝতে পারবে। ধরো বললাম আই গেট আপ অ্যাট 6:30 AM, তার মানে আমি এই যে সকাল 6:30টার সময় উঠি, এই যে টাইমটা 6:30, এটা বোঝানোর আগে কি বসছে, অ্যাড বসছে। তো এরকম যদি টাইমের কোথাও মেনটেন থাকে তাহলে কিন্তু সেখানে কিন্তু অ্যাড বসবে, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা এরপরে ইন আর কোথায় বসবে দেখো, ধরো আমি যদি বলি কোনো জিনিসের মধ্যে বোঝাতে কিন্তু ইন ব্যবহার হয়। ধরো বললাম দা বয় ইজ সিটিং ইন এ রুম, তাহলে ছেলেটা একটি রুমের মধ্যে বসে রয়েছে, এই যে রুমের মধ্যে, ঘরের মধ্যে বসে রয়েছে, এটা বোঝানোর জন্য কিন্তু ওদের কি বসলো, ইন, সব ইন প্রিপজিশনটা বসলো, বোঝা গেল। তাহলে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ইন সাধারণত ব্যবহার হয়। আচ্ছা এরপরে যেটা রয়েছে দেখো ইনটু, ঠিক আছে, এই ইনটু প্রিপজিশনটা কিন্তু খুব ইন্টারেস্টিং, মনে রাখবে। কেন, ইনটু হচ্ছে যদি কোনো জিনিস বাইরে থেকে ভেতরের দিকে গতি অবস্থায় বোঝায়, ঠিক আছে, মানে বাইরে থেকে কোনো জিনিস ধরো ভেতরে ঢুকলো, ধরো কোনো বাইরে থেকে একটা ছেলে ঘরের মধ্যে ঢুকলো, ঠিক আছে, এই ধরনের জিনিস যেটা বাইরে থেকে ভেতরের দিকে ঢুকছে সেটা বোঝাতে কি বসে, ইনটু বসে। ধরো আমি একটু যদি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। ধরো বললাম দা ফ্রগ জাম্পড
ইনটু দা ওয়েল, ওয়েল মানে হচ্ছে কুয়ো, ঠিক আছে। তাহলে ব্যাংকটা জাম্প করলো, ঠিক আছে, লাফিয়ে পড়লো কোথায়, ইনটু দা ওয়েল। তাহলে ব্যাংকটা বাইরে ছিল, লাফিয়ে কুয়োর ভেতরে ঢুকে গেল, ঠিক আছে। তাহলে এই যে বাইরে থেকে ভেতরের গতি বোঝাচ্ছে। দা বয়, আর একটা উদাহরণ দিই, দা বয় এন্টার্ড ইনটু দা রুম। তাহলে ছেলেটি রুমের মধ্যে প্রবেশ করলো, তাহলে কোথা থেকে গেল, বাইরে থেকে এন্টার করলো কোথায়, রুমের মধ্যে, ঠিক আছে। তাহলে এই ধরনের বাইরে থেকে যদি ভেতরের দিকে গতি বোঝায় তখন কিন্তু ইনটু বসে, তাহলে বোঝা গেল। তো এই যে জিনিসগুলো অ্যাট, ইন এবং ইনটু কোথায় কোথায় বসে তোমরা কিন্তু এটা খাতায় লিখে নোট ডাউন করে নিতে পারো। তো চলো এর পরবর্তী যে প্রিপজিশনগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নিই। আচ্ছা, এরপরে আমরা দেখো শিখবো খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে বিসাইড আর হচ্ছে বিসাইডস, দুটোই প্রিপজিশন। দেখো একটা শুধু একটা এস এক্সট্রা লাগানো আছে আর কিছুই না। তো এই দুটোর মধ্যে কিন্তু একটা এস থাকলে এদের মধ্যে পার্থক্য কিন্তু অনেকটা, ঠিক আছে। উদাহরণ দিলে বুঝতে পারবে। এই বিসাইড মানে বললাম পাশে, ঠিক আছে। আর এই বিসাইড মানে একটি ছাড়া আর একটি যদি কোনো গুণ বোঝায়, ঠিক আছে, কোনো কিছু বোঝায় তাহলে কিন্তু এটা বসবে, ঠিক আছে। মানে একটির পাশে আর একটি এরকম বোঝালে কিন্তু বিসাইড বসবে। উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। ধরো বললাম দ্য ট্রি ইজ বিসাইড দ্য পন্ড, অর্থাৎ এই যে বিসাইডটা এখানে ব্যবহার করছি, দেখো এখানে বলছে দ্য ট্রি ইজ বিসাইড দ্য পন্ড, অর্থাৎ পুকুরটার পাশে গাছটা রয়েছে, একটা পুকুর রয়েছে তার পাশে গাছ রয়েছে, এই পাশে বোঝাতে কি বললাম, বিসাইড। কিন্তু যদি আমি বলি একটার পাশে আরেকটা যদি গুণ বোঝাতে ব্যবহার হয় তাহলে সেটা কি বসবে, বিসাইড বসবে। ধরো আমি বললাম আই নো ইংলিশ বিসাইড, ধরো এই শব্দটা লিখলাম, এই বিসাইডসটা, ঠিক আছে, বিসাইডস বেঙ্গলি। তাহলে এর মানে কি দাঁড়ালো, যে আমি জানি ইংরেজি পাশাপাশি বাংলা, তাহলে বাংলার পাশে ইংলিশটা আমি কিন্তু জানি। তাহলে এই যে দুটো গুণ বোঝানোর জন্য কিন্তু ইংলিশের পাশে বাংলা, দুটো বোঝানোর জন্য এই বিসাইড শব্দটা বসলো। বোঝা গেল। একটা হচ্ছে কোনো কিছুর পাশে, ধরো বললাম দ্য ট্রি ইজ বিসাইড দ্য পন্ড, দ্য ট্রি ইজ বিসাইড দ্য রিভার, ঠিক আছে, অর্থাৎ পুকুরের পাশে গাছটি রয়েছে। কিন্তু যখনই আমি বলবো যে আই নো ইংলিশ বিসাইডস বেঙ্গলি, ঠিক আছে, এই ধরনের কোনো শব্দ, ধরো মানে কোনো বাক্য যদি বলি যে একটার পাশে আর একটা, ধরো আমি জানি এটা, ঠিক আছে, দুটো জিনিসের পাশাপাশি যদি বলি তাহলে কিন্তু এই বিসাইড যেটা একটা এক্সট্রা এস রয়েছে সেটা কিন্তু বসবে। বোঝা গেল। তাহলে বিসাইড আর বিসাইডস কোথায় বসে। আচ্ছা, এরপরে চলো এই আরো একটা ইন্টারেস্টিং প্রিপজিশন, সেটা হচ্ছে তোমরা জানো বিটুইন আর হচ্ছে অ্যামং। এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে, তাহলে কিন্তু তোমরা এই দুটোর কোথায় ব্যবহার হয় সেটা বুঝতে পারবে। দেখো বিটুইন আর অ্যামং, মনে রাখবে এটা হচ্ছে দুটো জিনিসের মধ্যে যদি পার্থক্য বোঝায়, ঠিক আছে, কি বললাম, দুটো জিনিসের মধ্যে, দুটোর মধ্যে পার্থক্য হবে এটা বিটুইনটা। আর যে এটা হচ্ছে অনেকগুলোর মধ্যে পার্থক্য হবে, ঠিক আছে, অনেকগুলোর মধ্যে। উদাহরণ দিলে বুঝতে পারবে। ধরো আমি বললাম যে ডিভাইড দ্য ম্যাঙ্গোজ, ডিভাইড দ্য ম্যাঙ্গোজ বিটুইন দ্য টু বয়েজ, ঠিক আছে, অর্থাৎ বললাম যে আমগুলোকে ভাগ করে দাও বিটুইন, মধ্যে, কাদের মধ্যে, বিটুইন দ্য টু বয়েজ, দুটো ছেলের মধ্যে যদি ভাগ করতে বলছি এখানে আমি, তাহলে দুটো জিনিসের মধ্যে, দুটো ছেলের মধ্যে বললাম আমগুলোকে ভাগ করে, তার জন্য এখানে বিটুইন বসলো। কিন্তু আমি এই কথাটাই যদি বলি যে ছেলেগুলোর মধ্যে আমগুলো ভাগ করে দাও, তখন কিন্তু অ্যামং বসবে। দেখো ডিভাইড দ্য ম্যাঙ্গোজ অ্যামং, অ্যামং তখন আর টু না বসে অ্যামং দ্য বয়েজ, ঠিক আছে। এই যে অ্যামংটা তাহলে কোথায় বসলো, যে আমগুলো ভাগ করে দাও অনেকগুলো ছেলের মধ্যে দেবো, মানে ছেলেগুলোর মধ্যে ভাগ করে দাও, সেটাই বলা হচ্ছে। তাহলে বিটুইন মনে রাখবে দুটো জিনিসের মধ্যে যদি বোঝায়, ঠিক আছে, তাহলে সেটা বিটুইন বসবে। আর যদি বোঝায় যে অনেকগুলোর মধ্যে, তাহলে সেটা কি হবে, অ্যামং বসবে, ঠিক আছে। তাহলে এটার মধ্যে পার্থক্যটা বুঝতে পারলে। তো চলো এরপরে আর যে বাকি প্রিপজিশন গুলো রয়েছে সেগুলো কোথায় কোথায় ব্যবহার হয় সেটা আমরা দেখে নিই। আচ্ছা বন্ধুরা, এরপরে আমরা শিখবো সিন্স আর ফর, ঠিক আছে, সিন্স আর হচ্ছে ফর। তো মনে রাখবে যে সিন্স ব্যবহার হয় পয়েন্ট অফ টাইম বোঝাতে, ঠিক আছে, পয়েন্ট অফ টাইম। আর এই ফর ব্যবহারে মনে রাখবে পিরিয়ড অফ টাইম, পিরিয়ড অফ টাইম। এবার এই জিনিসগুলো আবার কি, ধর একটা উদাহরণ দিলে বুঝতে পারবে, ঠিক আছে। ধর আমি বললাম যে হি হ্যাজ বিন রিডিং ইন দিস স্কুল সিন্স 2015, ঠিক আছে, 2015। তার মানে বললাম যে সে এই স্কুলে পড়ে 2015 থেকে। তাহলে এই যে এখনো পড়ছে
কবে থেকে 2015 থেকে। এই যে পয়েন্ট অফ টাইম, বুঝতে পারলে, এই যে বললাম উৎস যেটা রয়েছে সেটা বোঝানোর জন্য কিন্তু সিন্স ব্যবহার হয়, ঠিক আছে। আর এই যে পিরিয়ড অফ টাইম বা ডিউরেশন অফ টাইম, যেটা কতক্ষণ ধরে, সেইটা বোঝানোর জন্য কি ব্যবহার হয়, ফর ব্যবহার হয়। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। ধরো বললাম যে হি রিডস ফর 3 hours at night, তাহলে সে রাত্রে 3 ঘন্টা ধরে পড়ে। এই যে এখানে 3 আওয়ার্স, ঠিক আছে, রাত্রে পড়ে, যে 3 আওয়ার্স টাইমের যে পিরিয়ড, ঠিক আছে, কতক্ষণ ধরে, ডিউরেশন অফ টাইম, সেটা বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করেছি, ফর ব্যবহার করেছি। আচ্ছা, এরপরে আমরা শিখবো আরো একটি ইন্টারেস্টিং প্রিপজিশন, সেটা হচ্ছে বাই আর হচ্ছে উইথ, ঠিক আছে। আচ্ছা, তো এইগুলো মনে রাখবে। বাই হচ্ছে কোনো কাজ ধরে করা হলো, তো যে ব্যক্তি কাজটা করলো তার আগে কিন্তু বাই বসে। উদাহরণ দিলে বুঝতে পারবে। ধরো বললাম দ্য ডিয়ার ওয়াজ কিল্ড বাই দ্য হান্টার, অর্থাৎ হরিণটিকে মেরেছে, কে মেরেছে, দ্য হান্টার, শিকারী মেরেছে, ঠিক আছে। তো এখানে কেন দেখো, এই যে শিকারী একজন ব্যক্তি, হান্টার তার আগে দ্বারা, তার দ্বারা বোঝানোর জন্য কিন্তু এই বাই শব্দটা বসেছে, বি ওয়াই, ঠিক আছে। আর এই উইথটা মনে রাখবে, কোন বস্তুর দ্বারা যদি হয়, ঠিক আছে, সেখানে ব্যক্তি না, কোনো বস্তুর দ্বারা যদি হয় তাহলে উইথ বসবে। যেমন উদাহরণ দিই, দ্য স্নেক ওয়াজ কিল্ড উইথ এ স্টিক, তাহলে একটি লাঠির দ্বারা একটা সাপকে মারা হয়েছে। তো এখানে দেখো, এখানে এই যে স্টিক একটা বস্তু, সেটা বোঝানোর জন্য, এটা দ্বারা মারা হয়েছে এটা বোঝানোর জন্য কিন্তু উইথ শব্দটা, মানে উইথ প্রিপজিশনটা বসলো, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু আমি মেন প্রিপজিশন গুলো আলোচনা করে দিলাম। এগুলো ছাড়াও কিন্তু আরো প্রিপজিশন রয়েছে, সেগুলো আলোচনা করলে কিন্তু ভিডিওটি আরো অনেক লেন্থ বড় হয়ে যাবে। তো আমি পার্ট 2 তে এগুলোর বাকি যে প্রিপজিশন গুলো বাকি থাকলো সেগুলোকে কভার করে দেবো। সঙ্গে সঙ্গে যে আর্টিকেলটা রয়েছে, তোমরা জানো এ এন্ড দা কোথায় ব্যবহার হয়, সেটাও কিন্তু সেই ভিডিওতে আমি আলোচনা করে দেবো। তো এই ভিডিওটি যদি তোমাদের একটু উপকার এসে থাকে, আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং এটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যাতে তারাও কিছুটা উপকৃত হয়। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।